যখন গল্পটা শেয়ার করলো তখনই এক কথায় যেটাকে বলে প্রথম ইমপ্রেশন যেটা সেটা মানে আমার কাছে মনে হচ্ছে বাহ খুব সুন্দর একটি গল্প। সবচেয়ে বড় কথা যে মায়া মানুষ এই বাংলার জল মাটি আগুন মানুষের গল্প। এই মুহূর্তে আমাদের দেশেও কিছু কিছু বিষয়ে যে পরিস্থিতি চলছে সেই জায়গা থেকেও মানে এই গল্পটি এই মুহূর্তে অনেক বেশি সমকালীন এবং মানুষের সম্পর্ক নিয়ে সম্প্রীতি নিয়ে সব কিছু মিলেই মানে আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র যে ন্যারেটিভটা আমরা তৈরি করতে চাই মানে আমাদের নিজস্ব যে ধারাটা তৈরি করতে চাই একেবারে বাংলাদেশি গল্প বাংলাদেশি চলচ্চিত্র নয়া মানুষ সেই জায়গা থেকে আবার অভিনীত চরিত্র মায়া মানুষ চরিত্র অভিনয় করেছি তো সব জায়গা থেকে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই জগতে এবং এখন পর্যন্ত মানে ফাইনালি 6 তারিখ রিলিজ হবে আমাদের নয়া মানুষ। আমার বিশ্বাস দর্শক হতাশ হবে। আমরা দেখতে পেরেছি যে নয়া মানুষ আসলে এই জিনিসটা কিন্তু আমরা একটা সময় দেখেছি যে গ্রাম থেকে শহরে আসার পরে একটা মানুষের যেটা হচ্ছে যে নয়া মানুষ আইজলের শহরে একটা প্রমোশনাল গান করা হয়েছে তো আমাদের বিহাইন্ড দ্য সিন এই ধরনের কোনো কাট শব্দ কেউ বলছে না হয়ে গেছে বলছে না এক পর্যায়ে ডিরেক্টরের উপর বিরক্ত হয়ে আমি অভিনয় ছেড়ে দিয়ে নাচানাচি শুরু করলাম। মানে এই নাচানাচিটা আসলে মানে একটা রাগের বহিঃপ্রকাশ ডিরেক্টরের প্রতি বয়াতির প্রতি তো সেটাকেই ওরা আবার এই প্রমোশনালে যেহেতু নামভূমিকায় আছেন 2022-এর অক্টোবরে শুরু হয়েছিল শুটিংয়ের কাজ 2024 সেপ্টেম্বর পর্যন্ত কাজ হলো। এই যে 2 বছর লেগে গেল কারণ কি? এর আগে শুনেছিলাম একবার পূজাতে হয়তো মুক্তি হতে পারে সেখান থেকেও আটকে গিয়েছে। সব মিলিয়ে এই যে দীর্ঘ একটা সময় পার করে অবশেষে নয়া মানুষ মুক্তি পাচ্ছে এবং চর অঞ্চলে যেহেতু শুটিং হয়েছে একেবারে নতুন অভিজ্ঞতাও বললেন এবং শুনেছি যে শুটিং সেটগুলোতে অনেক দুর্গম বিষয়গুলো পাড়ি দিতে হয়েছে। এই জার্নিটুকু কেমন ছিল সব মিলিয়ে? খুবই ভয়াবহ। মানে এটি এখন ভাবলে আমার গা এখনই ছমছম করে যে কাজটা এতদিন ধরে এইভাবে আমরা কীভাবে করলাম। যেমন চাঁদপুর শহর থেকে আমাদেরকে 40 মিনিট সিএনজিতে করে যেতে হতো, তার মধ্যে 20 মিনিট আবার এগুলো থেকে রাস্তা কাঁচা রাস্তা মানে ব্যাক পেইন হয়ে যাতা অবস্থা হয়ে যায়। তো তারপর সিএনজি থেকে নেমে 10 মিনিট খেতে তারপরে ঘাটে যেয়ে ঘাটে আবার একটা ট্রলার করতাম, সেই ট্রলারে 30 মিনিট যাওয়ার পর তারপরে আমরা লোকেশনে পৌঁছতাম এবং সেখানে একটা স্কুল ঘর যেখানে টিনের চাল ইলেকট্রিসিটি নেই ফ্যান নেই কিছু নেই প্রচণ্ড গরমে মানে ফ্লোরে পার্টি পেতে আমরা সবাই অপেক্ষা করতাম মানে শরণার্থীদের মতো মানে বলছিল কখন ডাক আসবে আমার আমি যাবো পর্যায়ে। তো এইরকম ভয়াবহ অবস্থায় এবং মাঝখানে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে আমাদের শুটিং বন্ধ হয়ে গেল, সেট লন্ডভন্ড হয়ে গেল এবং এই ধরনের চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা হয় ইন্ডিয়া ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে যে যথেষ্ট টাকা তো পাওয়া যায় না। মানে বয়াতি ও একটা উন্মাদ ছেলে বদ্ধ উন্মাদ মানে সিনেমা ছাড়া ও আর কিছুই বোঝে না মানে জানে না ও সিনেমা খায় সিনেমা ঘুমায় স্বপ্ন দেখে সবই সিনেমা 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 ছাড়া কিছুই বোঝে না। মানে এই উন্মাদনার কারণেই আসলে এই পর্যন্ত আসতে পেরেছে ছবিটা মানে ওর কাছ থেকে টাকা নিয়ে এর কাছ থেকে টাকা নিয়ে ধার করে কর্য করে এরকম করে মানে নানান রকম প্রতিকূলতা পেরিয়ে মানে বাংলাদেশের কনটেক্সটে আসলে মাঝে মাঝে মনে হয় আমার যে সিনেমা করা বোধ হয় পাপ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে মানে আসলেই যে প্রতিকূল পরিস্থিতিতে একজন ফিল্ম মেকার বা আমরা যারা অভিনয় করি বা টেকনিশিয়ানরা যারা আছে কাজ করি তো এটি একটা বিশাল যুদ্ধ ছিল এবং সেই যুদ্ধের শেষে এসে 6 তারিখ আমরা নয়া মানুষ মুক্তি পাবে। তো সেই জায়গা থেকে আমি ভীষণ কী বলবো খুবই ইন্সপায়ার্ড যে আমরা এত প্রতিকূল পরিবেশে সিনেমাটা করেছি এত 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 বাধা এত বাধা নিয়ে। তো সেখান থেকে যদি আমরা শেষ করতে পারি এবং সেটি দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি অবশ্যই এর ভালো একটি রেজাল্ট আসবে। আমরা যদি একটু জানতে চাই যেহেতু হাসনুজ্জামানের গল্প থেকেই নয়া মানুষ এসেছে তো এই ধরনের গল্প যখন সমাদৃত হয় বা মানুষ পড়ে থাকে তখন তাদের ভিতরে চরিত্রগুলো সেখানে যখন এটা পর্দায় যখন ফুটিয়ে তোলা হয় সেটা তো আরও চ্যালেঞ্জিং বিষয়টা হয়ে থাকে। মূল ভূমিকা অভিনয় করেছেন বই এবং পর্দায় দুইটা মিলিয়ে মানুষ কতটুকু কানেক্ট করতে পারবে বা ম্যাসিভ কোনো চেঞ্জ চরিত্রের প্রয়োজনে চেঞ্জ হয় কিন্তু এখানে মানুষটাকে ওই গল্পের সাথে সরাসরি কানেক্ট করতে পারবে কিন্তু যে উপন্যাস
কে অবলম্বন করে এই চলচ্চিত্র বেদনার বালুচর হাসানুজ্জামান ভাইয়ের, উনি নিজেও সেটি উপস্থিত ছিলেন। তো সারাক্ষণ তার সঙ্গে গল্প হয়েছে, তার মাথায় তার ভাবনায় চরিত্রটা কী ছিল এবং ডিরেক্টরের ভাবনা, বয়সের ভাবনা এবং সেই সঙ্গে অভিনেতার ইমাজিনেশন। তো তিনজনের চিন্তার যৌথ মানে কি চিন্তার ফসলই আসলে মানুষ। এবং আমি আমার যে জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, কারণ আমি এই মানুষের জীবন তো দেখিনি। একজন বানভাসী মানুষ যে চরে এসে একটি এলাকায় যে পৌঁছায়, এই জীবন তো আমি যাপন করিনি। তো সেই জায়গা থেকে আমার জন্য ভীষণ কষ্টকর ছিল নয়া মানুষ হয়ে ওঠা। তো কতটুকু হয়ে উঠতে পেরেছি সেটা দর্শক বলবে। তবে আমি আমার সহকর্মী, সহশিল্পী, ডিরেক্টর, প্রডিউসার সবার কাছ থেকে যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, তাতে আমি মোটামুটি কনভিন্স এবং কনফিডেন্ট যে বোধহয় আমি কাছাকাছি যেতে পেরেছি। রনক ভাই, ঈদ ছাড়া সাধারণত সিনেমা মুক্তি দেওয়া, বাস্তবতা যেটা, ঈদ ছাড়া সিনেমা মুক্তি দেওয়া কিছুটা কঠিন। তো সেক্ষেত্রে দর্শকপ্রিয়তা পাওয়ার ব্যাপারে আপনারা কতটা চ্যালেঞ্জ অনুভব করছেন এবং প্রমোশনের ক্ষেত্রে কি কি প্ল্যান? আরেকটি ব্যাপার হচ্ছে যে এই সিনেমায় আপনারা অডিয়েন্সকে আসলে কোনো মেসেজ দিতে চাচ্ছেন কিনা, সেটা কি? এটা হচ্ছে যে প্রথমত ঈদ ছাড়া সিনেমা রিলিজে কঠিন, কিন্তু এটাও একটা যুদ্ধ মনে করি। আমরা যেহেতু বাংলাদেশি চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্রের একটি স্বরূপ সন্ধান এবং সেই প্রক্রিয়া এগিয়ে যাওয়ার চিন্তা করি আমরা যারা সমমনা, তো সেই জায়গা থেকে এটাও একটা যুদ্ধ যে ঈদ ছাড়া, কোনো উপলক্ষ ছাড়া নয়া মানুষ মুক্তি পাচ্ছে, এটাও একটা যুদ্ধের অংশ বলে আমার কাছে মনে হয়। আর প্রচারণার ক্ষেত্রে আসলে আমরা নির্ভর করছি আপনাদের উপর। আপনারা একটু পূর্বে যেভাবে আমাদের পাশে ছিলেন, যেহেতু এটি কেন্দ্রী ফিল্ম এবং অসংখ্য মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রিবিউশনের মাধ্যমে এই ছবিটি তৈরি হয়েছে, সেক্ষেত্রে ওই কর্পোরেট জায়গা থেকে বা সেরকম কোনো প্রণোদনা বা সাপোর্ট আমরা পাইনি। কিন্তু সেই জায়গা থেকে প্রচারণায় আসলে আপনারাই আমাদের প্রধান শক্তি। আপনারা এই ছবিকে যথাযথভাবে প্রমোশন করলে তবেই দর্শকের কাছে পৌঁছবে এবং দর্শক আগ্রহী হবে সিনেমা দেখতে। আর কোনো মেসেজ আছে কিনা এই সিনেমায় অডিয়েন্সকে? আমি প্রথমেই বললাম যে চলচ্চিত্র তো আসলে শুধু বিনোদন না, আবার শুধু জ্ঞান দেওয়াও না। একটি গল্পের মাধ্যমে আমরা একটি জীবনবোধ এবং সেই জায়গা থেকে আমরা কিছু জিনিস দর্শক মাথায় নিয়ে বাড়ি ফেরে। তো এটি একটি গল্প, সেই গল্পের নানান চড়াই আছে, নানান ঘটনা আছে। আমি প্রথমেই বলেছি যে নয়া মানুষ, জল, মাটি, আগুন, মানুষ এবং মানুষের সম্পর্ক এবং সম্প্রীতির গল্প। তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে চলচ্চিত্র শেষে দর্শক একটি সুন্দর ভাবনা নিয়ে এবং কিছু ভালো সময় উপভোগ করছেন তিনি, সেটি মাথায় নিয়ে বাড়ি ফিরতে পারবেন। রনক ভাই, প্রথম সারি একটা গণমাধ্যম আপনার একটা ইন্টারভিউ নয়া মানুষ সংক্রান্ত নিয়ে এরকম একটা হেডলাইন দিয়েছে যে নয়া মানুষ নকল নয়। কেন এই কথাটা উঠলো, নকলের কথাটা যদি? যেটা হচ্ছে যে প্রথমত আমি বলেছি যে এটি 100% খাঁটি বাংলাদেশি চলচ্চিত্র, বাংলাদেশের গল্প। কারণ আমরা সিনেমায় অনেক সময় দেখি যে, এবং সেটাই অনেক হয় যে ফর্মুলা চলচ্চিত্র যেটা বলি আমরা, যেটাকে আমি মনে করি সমস্ত সিনেমাই কমার্শিয়াল, যেহেতু টিকিট কেটে দেখতে হয়। তো আমার কাছে সিনেমা সংজ্ঞা আসলে দুরকম, ভালো চলচ্চিত্র, খারাপ চলচ্চিত্র। তো একটা ধারা আছে যে হলিউড, বলিউড থেকে মিক্স করে 4টা গান, 3টা ফাইন, একটু প্রেম, একটু বিষাদ, একটু এরকম মিক্স করে তৈরি করা। তো সেই জায়গাগুলো থেকে এটি ফর্মুলার বাইরের চলচ্চিত্র আমি বলেছি, সেটি হেডলাইন করেছে এরকম। লাস্ট দুইটা প্রশ্ন, একটা হচ্ছে সহশিল্পী হিসেবে মৌসুমী হলুদকে কীভাবে দেখলেন নয়া মানুষে, যেহেতু তিনি একজন পরীক্ষিত অভিনয় শিল্পী, সে কেমন ছিল? আর সেকেন্ড হচ্ছে যে সোহেল রানা বয়াতির এটা প্রথম চলচ্চিত্র, কেন তাকে তার এই চলচ্চিত্রকে কেন পিক করা হলো প্রথম চলচ্চিত্র? প্রথমত হচ্ছে যে বয়াতিকে আমি চিনতাম না, কিন্তু আমি যখন আমাকে গল্প বললো, আমাকে পাণ্ডুলিপি দিল, স্ক্রিপ্ট দিল, আর স্ক্রিপ্টটাই আসলে একজন ফিল্ম মেকারের প্রথম যোগ্যতা। একটি ভালো পাণ্ডুলিপি সিলেক্ট করা যে আমি এই গল্পে একটি চলচ্চিত্র বানাতে চাই, সেখানেই তার রুচি এবং তার চিন্তা ভাবনা থেকেই বুঝে ফেলা যায়, জেনে যাওয়া যায়। সেই জায়গা থেকে গল্প সিলেকশন এবং চিত্রনাট্য করেছেন মাসুম ভাই, উনি বাংলাদেশের বিখ্যাত চিত্রনাট্যকার, ওনার সম্পর্কে বলার কিছুই নেই। সেই জায়গা থেকে সংলাপের অসাধারণ। তো
এই জায়গা থেকেই আসলে প্রথমত আমি কনভিন্স হই যে না, আমি এই ছবিটা করতে চাই। আর মৌসুমী হামিদ নিয়ে যিনি সরাসরি মৌসুমী তো মানে আমি মৌসুমীর গুণমুগ্ধ সহশিল্পী হিসেবে, দর্শক হিসেবে। মানে এই সিনেমার কথা যেটা বলতে আমি গতকালও বলছিলাম জায়গায় যে মৌসুমী যখন চরের বিভিন্ন মানুষদের সাথে মিশে যাচ্ছিল, মহিলাদের সাথে বসে গল্প করছিল, আমি মৌসুমীকে আলাদা করতে পারছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে এটা উনি বোধহয় মানে চরেরই আরেকজন মানুষ। মানে মৌসুমী এতটা মিশে গেছে ওর কথা নিয়ে, এটা চলা চাল চলন কথাবার্তা এই চরের মানুষের সাথে, তো সব কিছু মিলিয়ে ও একেবারেই সেই চরের মানুষটাই হয়ে উঠেছে আমি দেখতে পেয়েছি।